সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রোজি। আমি আবারও চলে এসেছি আপনাদের ভীষণ মজার গল্প শোনাতে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প। ভেজাল, কলমে শিবরাম চক্রবর্তী। ভীষণ মজার গল্পটি শুনতে থাকুন। যেমন গাধার মতো চলেছে ট্রেনটা, তেমনি যাত্রীর গাদাগাদি। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। গাড়ির দোরগোড়াতেই দাঁড়িয়েছিল জনান্তি। ভিড় ঠেলে এগোতে পারেনি। আপিস টাইমের কলকাতা লোকাল, লোকাধিক্য হবে জানা কথা। জনান্তিক রায় নামটাই খালি নয়, জনান্তিকের বেশভূষা, চালচলন সবই আধুনিক। আপাদমস্তক ফিটফাট, কেতা দুরস্ত পুরোপুরি। আর তার কাজটা তো একালের বটেই, বলতে গেলে রীতিমতোই একালীন এবং এককালীন। সব দিক দিয়েই একেবারে একেলে সে। নামের মতো কাজটাও তার জনান্তিক। বদনামের কিছু নেই। ধরা না পড়লে পকেট মারার পেশা তার। এক একজনের অন্তিম দশা তার হাতে। আর এই ভিড়ের মধ্যেই তার সুবিধে বেশি। জনসমুদ্রের মধ্যে যে একটা অদ্ভুত নির্জনতা থাকে, তার ফাঁকেই তার কাজটা ভালো চলে। সর্বজনের অগোচরে জনান্তিকে সে সারতে পারে। কাচির কাজ হলেও নেহাত কাজা হয় না, পাকাপাকি উপায় হয়। মোটামুটি মন্দ নয়। গভীর জলের মাছ আমাদের জনান্তিক। জনান্তিকের সামনেই দাঁড়িয়েছিল এক ছোকরা, বছর 17-18। বেশ স্মার্ট ছেলেটি। চকচকে চামড়ার হাত ব্যাগটা বুকের কাছে আঁকড়ে ব্যগ্রভাবে সে দাঁড়িয়েছিল। পাছে কেউ তার ব্যাগটা ছিনিয়ে নেয়, সেই ভয়ই যেন তার চোখে মুখে ফুটে উঠেছিল মনে হয়। নজর এড়ায়নি জনান্তিকের। সব জানতা চোখ তার, যেমন পাকা তেমনি চোখ। হাত সাফাইয়ের এই কারবার তো তার কম দিনের নয়। কম খাটুনি তার, বিনা মূলধনেরই এই ব্যবসা। বেশ উপায়, বেশি রোজগার। রোজ ঘাড় ভাঙ্গা অপরের। আজ এই কচি ঘাটটার ওপরেই কোপ বসাতে হবে তাকে। ব্যাগটার মধ্যে মোটামুটি মন্দ নেই। ছেলেটার হাবভাবেই সে টের পেয়েছিল। 100 টাকার নোট দশকের 10 কেতাই, 1010 টাকা তো বটেই। ব্যাগটাকে অটুট রেখে, ছেলেটার হাতে রেখেই, তাকে একটুও জানতে না দিয়ে ভেতরের মাল যদি সে বাগাতে পারে, তাহলে কিছুদিনের জন্যেই নিশ্চিন্তে। কিছুকাল তার দিব্যি আরামেই কাটবে এখন, আমোদে আর প্রমোদে। টাকাটা সে কলকাতার কোনো ব্যাংকে জমা দিতেই নিয়ে যাচ্ছে মনে হয়। মফস্বলের কোনো জমিদারের ছেলেই কি, কিংবা বড় কারবারি কারো আপিসের বেয়ারা টেয়ারাই হবে বুঝি। যেই হোক গে, আর যতই তুখোড় হোক, জনান্তিকের ধনান্তিক কবল থেকে ত্রাণ নেই আজ ছোকরার। ছেলেটি সভায় নেত্রে তাকাচ্ছিল, তার দিকে নয় আর দিকে। তাদের কাছাকাছি খাড়া ছিল মুস্কো চেহারার একটা লোক। লোকটা যেন ছোকরার ঘাড়ে পড়বার তালে রয়েছে মনে হয়। ওপর চড়াও হয়ে চেপে আসছিল ছেলেটার দিকে সে। জনান্তিক দুজনের মাঝখানে হাইফেনের মতো হয়ে দাঁড়ালো। অযাচিত চাপ থেকে বাঁচালো ছেলেটাকে। ছেলেটা সকৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো তার দিকে, মিষ্টি করে হাসল। ইস, ভারী ভিড় আজ গাড়িটায়। হ্যাঁ, আর একটু হলেই তুমি চাপা পড়ছিলে। জনান্তিক দুর্জনান্তিকে কটাক্ষ করে। দুশ্মন লোকটার চেহারায় শুধু সমন সদৃশ্য না, ওজনেও 200 মনের ধাক্কা। দামি কিছু আছে বুঝি তোমার ব্যাগে? জনান্তিক বলে কথার ছলেই। যেমন করে আঁকড়ে রয়েছ। আপিসের টাকা, আমাদের কারখানার, ছেলেটি জানায়। কলকাতার ব্যাংকে জমা দিতে যাচ্ছি।
কারখানার কাণ্ড তো অদ্ভুত। চিন্তা করে জনান্তিক, এইটুকু ছেলের ওপর বিশ্বাস করে এতগুলো টাকা ছেড়ে দিয়েছে। আশ্চর্য। খুব বাড়িয়ে ধরলেও বছর 20-র বেশি বয়স হবে না ছেলেটির। এমন আনাড়ি, কাছ থেকে টাকাটা কুড়িয়ে বাড়িয়ে নেওয়া কতই সোজা। আর একটু ধার ঘেঁষে এলেই তো হয়। ওকে জানতে না দিয়েই ধারালো ব্লেড চালিয়ে দেওয়া যায় ব্যাগের তলায়। ওর অজান্তেই নোটগুলো বেরিয়ে আসে জনান্তিকের মুঠোয়। একজনও টের পায় না। ছেলেটা তো নয়ই, তার হাতের ব্যাগ হস্তগতই থাকে যেমনকার তেমনি। দ্বিধান্বিত ব্যাগ নিয়ে বিনা দ্বিধায় সে চলে যায় কলকাতায়, তার গন্তব্যস্থানে। টের পায় সেই ব্যাংকে গিয়ে একেবারে। ব্যাংকের সোনালি রেলিংওয়ালা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ব্যাগের মুখ ফাঁক করে তলার ফাঁকি তার নজরে পড়ে যখন। তুমি এক কাজ করো ভাই, আমার ধার ঘেঁষে দাঁড়াও। ছেলেটিকে সে বাতলায়। একেবারে আমার গায়ে এসে লেপটে যাও, বুঝেছ? সেইটাই নিরাপদ। আমাদের দুজনের ডবল চাপের ভেতর থেকে কেউ আর খপ করে ওটা ছিনিয়ে নিতে পারবে না। তাহলে বলতেই ছেলেটি তার গায়ে এসে লাগে ব্যাগ সমেত। একটু বুঝি তার ব্যগ্রতার দেখা যায় 60 বার। খামের মতো নিটে যায়, লেফাফা দুরস্ত একেবারে। অবশ্যই সেই ভিড়ের ভেতর কারো গায়ে ঘেঁষা এমন কিছু কঠিন কাণ্ড নয়। এক জায়গায় দাঁড়িয়েই একাধিক লোকের গায়ে পড়া যায়। ছেলেটি তার গায়ে ঠেস দিয়ে দাঁড়াতেই জনান্তিক সক্রিয় হয়ে ওঠে। তার ব্লেডের কাজ চলে, ব্যাগের তলে তলে বেমালুম। তার যোগাযোগ নৈপুণ্য অল্পক্ষণেই ভেতরের মাল বেরিয়ে পড়ে তার পকেটের মধ্যে স্থান লাভ করে বা মাল রূপে। ছেলেটি চাপা গলায় বলতে থাকে, এই প্রথম চাকরিটা পেয়েছি দাদা, কারখানার বেয়ারার কাজ। বড় সাহেব ভালোবাসেন খুব, বিশ্বাস করেন আমায়। ব্যাংকে ট্যাঙ্কে যেতে হলে টাকা করে দিয়ে আনতে আমাকেই পাঠান, কিন্তু এই ব্যাগ হাতে নিয়ে যেতে আসতে এক ভয় করে আমার। এত টাকা নিয়ে কি বলবো মশাই, সব জায়গায়তে যা পকেটমার আজকাল। যা বলেছ ভাই, কখন যে ফাঁক হয়ে যায় টেরও পাওয়া যায় না। যাকে বলে চিচিং ফাঁক। হেসে হেসেই বলে সে, বেশ অম্লান বদনে। গায়ে পড়া কচি ছেলেটার দিকে তাকিয়ে একটুও কি তার মায়া হয় না? কিসের মায়া? মায়া দয়া সব কচু। বিবেকের কোনো দংশন, কিছু কচকচি তার মনে নেই। কোনো কচি কাচার প্রতি দরদ নেই হৃদয়ে। ব্যাংকে গিয়ে ছেলেটা যখন দেখবে তার তবিল ওধাও। স্বচক্ষে দৃশ্যটা দেখতে সে চেষ্টা করে, কেঁদে কয়ে উঠবে। চাকরি তো যাবেই তার। নির্ঘাত থানা পুলিশে না টানাটানি করে, কিন্তু তার মানে একটুও দুঃখ জাগে না, ব্যথা লাগে না প্রাণে। কত গরিব কেরানির সারা মাসের মাইনে সে মিনিটের মধ্যে সরিয়েছে। কত আপিসের বেয়ারার ভবিষ্যৎ পিষে ফেলেছে তার হাতের মুঠোয় এক মুহূর্তে। এই প্রথম নয়। বালি আসতেই গাড়ি খালি হলো খানিক। জনান্তিক বললে, এইবার আমার নামতে হবে ভাই। নামবো আমি এখানেই। কলকাতা আর কতক্ষণ? এইটুকু পথ তুমি একলাই যেতে পারবে নিরাপদেই, কেমন? হ্যাঁ, হাসি মুখে ঘাড় নাড়ল ছোকরা। তাহলেও খুব হুঁশিয়ার থেকো, বুঝলে? ঘুষ দিতে সে কসুর করে না। তাহলেও ছেলেটা ব্যগ্র নমস্কার জানায় হাত তুলে সহাস্যে। বেহুশ আর বলে কাকে? স্টেশনের এলাকা পেরিয়ে জনান্তিক পকেটে হাত পড়ে নোটগুলোর গায়ে হাত ঠেকায়। একগোছা নোট, খসখসে মসৃণ, ফিতে বাঁধা, কেতা দুরস্ত। 10,000-এর কম হবে না, তার আন্দাজ ভুল নয়। হাত দিয়েই আঁচ পায়। ব্যাস, এখন কিছুদিনের জন্য নিশ্চিন্ত। চৌরঙ্গীর সাহেবের হোটেলে গিয়ে উঠে ফুর্তি করে কাটাও, রঙিন হয়ে থাকো দিনরাত। কোনো তাড়া নেই। পরের ট্রেনে সুবিধে মতো গেলেই চলবে। চৌরঙ্গীর স্বপ্নে মশগুল হয়ে সে হাওয়া লাগাচ্ছে গায়ে। এমন সময়ে পেছন থেকে কার যেন শক্ত হাত তার কাঁধে এসে লাগলো।
সবল মুষ্টিতে কে যেন এসে পাকড়ালো তাকে। পেছন ফিরে তাকাতেই সেই লোকটা না, দুশ্মন চেহারার সেই মুস্কো লোকটা ট্রেনের। এ কেন, এখানে কেন, তার পেছনে কেন? জনান্তিক অবাকই হয় একটু। এর তো সেই ছোড়াটার পিছু পিছু লেগে থাকার কথা, কলকাতা যাবার কথা তার সাথে সাথে। তবে এই অতি ব্যক্তি এখানে কেন? মুস্কোর পেছনে আরও দুজন ছিল। মুস্কো বলল, আমরা পুলিশের লোক, সিআইডির। দাঁড়াও, সার্চ করব তোমায়। সার্চ? কিসের সার্চ? জনান্তিক আরও অবাক হবার চেষ্টা করে। জাল নোট আছে তোমার কাছে, তোমার জিম্মায়, টের পেয়েছি আমরা। বলতে বলতে সিআইডিটা শটান তার পকেটের মধ্যে হাত পুরে দেয়। নোটগুলো বের করে আনে একটানে। জাল নোট? এবার জনান্তিকের বিস্ময়টা সত্যিকার। জাল নোট এগুলো? ন্যাকা, জানো না? ধমকে উঠল মুস্কো লোকটা। ছেলেটা গা ঘেঁষে দাঁড়ালো তোমার, তা কি দেখিনি? তুমি ব্যাগের তলায় ব্লেড চালিয়ে নোটগুলো বার করে নিলে, তাও কি নজরই পড়েনি আমার? দুজনেই এক দলের লোক। এরকম যোগসাজশের কাজ ঢের আমরা দেখেছি। যোগসাজশের কাজ? জনান্তিক যেন জনান্তিকেই জানাই। তুমি যখন ব্যাগ কাটছিলে তখন কি আমি দেখিনি? ছোড়াটা আর চোখে সব দেখছিল আর হাসছিল মুখ টিপে টিপে। তা কি আমার চোখে পড়েনি ভেবেছ? তাইতেই তো ধরা পড়ে গেল। ছেলেটা তার ব্যাগের নোটগুলো তোমাকে পাচার করে দিয়ে খালি ব্যাগ নিয়ে হাসতে হাসতে চলে গেল। আবার ন্যাকা সাজা হচ্ছে। ও তাইতেই না বলতেই ছেলেটা এগিয়ে এসে গায়ে পড়েছে, দাঁড়িয়েছে গা ঘেঁষে, ব্যাগ সমেত আগিয়েছে। তারপর ওকে বাগিয়ে বোকা পেয়েই নোটগুলো হাত থেকে রেহাই পেয়েছে। যত ভাগাড়ের মাল ভাগিয়েছে গায়ে গা লাগিয়ে। তারপরে কাজ সেরে জঞ্জাল সাফ করে হাসি মুখে বিদায় নিয়েছে, বিনা বাগাড়ম্বরে। ইস, কি ভয়ানক ছেলে রে বাবা, কি ভয়ানক! কোথা থেকে যে এইসব আপদ জোটে ভারী বিরক্ত বোধ করে জনান্তিক। এ কী রকম বদ ছেলে বাপু? এই কি অফিসের বেয়ারা? এরকম বেয়ারাপনা আমি জন্মে দেখিনি। ছি! এই বলে সে ধিক্কার দেয় সেই বেয়ারাকে। কে নিজেকেই কে জানে। সিআইডির লোকটি নোটগুলি গুনে দেখে, একে একে 10খানা করে 100 টাকার নোট, প্রত্যেক কেতায় 10 কেতায় মোট 10,000। জনান্তিকের আন্দাজ একটুও ভুল নয়, পাকা লোকের হিসেব। দূর, কে যে এইসব ভেজাল জোটায়? ডুকরে ওঠে জনান্তিক। ধুত্তর বলে সে হাত ওঠায়। হাত করা পড়ার জন্যেই। সমাপ্ত। গল্প ভেজাল। কলমে শিবরাম চক্রবর্তী, কণ্ঠে আমি রোজি।